আওয়ামী লীগকে তাড়াইছে, বিএনপিকে তাড়াবো। বর্তমান সরকারের যে ছেলেপেলেরা যারা, এরা তো সব জামাতের ছেলেপেলে, একসময় শিবিরের ছেলেপেলে, এখন বিভিন্ন নামে হিজবুত তাহরির বা অন্যান্য নামে আইসা তারা অবতীর্ণ হয়েছে, কিন্তু এরা তো জামাত। ঠিক তেমনি বিএনপিও তার প্রয়োজনে কোনো না কোনো সময় জামাতের সঙ্গে ঐক্য করেছে, আবার ডিফারেন্স হয়েছে। মুক্তিযুদ্ধ যদি এই দেশে কেউ ধ্বংস করতে চায়, আমি শেষ ব্যক্তি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াবো। মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ালে যদি কেউ মনে করে যে এইখানে শেখ মুজিব যে আইসা পড়তেছে, আমার কি করার আছে? বিএনপির ইদানিংকালের স্ট্যান্ডকে যারা সমালোচনা করে, আমি লক্ষ্য করেছি 2-3 জন আছে, তারা বিদেশে আছে। বিদেশে বসে রঙ্গে ডঙ্গে কথা বলা যত সহজ, দেশে থেকে কথা বলা তত সহজ না। আমি তাদেরকে আহ্বান করব, ঠিক আছে, আপনারা তো অনেক কথা বলছেন, এখন তো আপনাদের সরকার আসছে, আপনারা দেশে আসেন, দয়া করে দেশে এসে দেশের বর্তমান পরিবেশ এবং পরিস্থিতি বুঝে আপনাদের মতো করে কথা বলেন। ওই বিদেশ থেকে সারা জীবন কথা বলে রঙ্গে ডঙ্গে মানুষকে বিভ্রান্ত না করাই ভালো। আর কোনো রাজনৈতিক দলের অবস্থানই সবসময় একরকমই থাকবে, আদর্শিক একরকম থাকলেও কৌশলগত অবস্থানে একরকম থাকবে, এটা মনে করার কোনো কারণ নেই। এই আওয়ামী লীগও দেখা গেছে 86 সনে জামাতকে নিয়ে ইলেকশনে গেছে, আবার 96 সনে জামাতের সাথে ঐক্য করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করছে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। এর অর্থ এই না যে কোনোদিন আর আওয়ামী লীগ বিএনপির মধ্যে আর বিভাজন হতে পারবে না। এগুলো হলো এক ধরনের মানে সুবিধাবাদী স্ট্যাটিক কথা। ঠিক তেমনি বিএনপিও তার প্রয়োজনে কোনো না কোনো সময় জামাতের সঙ্গে ঐক্য করেছে, আবার ডিফারেন্স হয়েছে। সেই ঐক্যটা বেশি হয়েছে 2001 সনে। 2001 সনে ঐক্য করেছে, একসাথে সরকার গঠন করেছে, এটা সত্য। কিন্তু জামাত আর বিএনপি তো এক দল না, যার যার অবস্থান আছে, যার যার স্বার্থ আছে। আর অবস্থানটা যদি নষ্ট করে থাকে, সেই অবস্থানটা আমি যেটা লক্ষ্য করেছি, খুব সুস্পষ্টভাবে বলি, এই অবস্থানটা নষ্ট করেছে জামাতে ইসলাম। বিশেষ করে 5ই আগস্টের আগ পর্যন্ত তো আমরা মনে করি যে 5ই আগস্ট কেন, 2001 সন থেকেই মনে করি জামাত যত বিপদে পড়েছে। এই যে খালেদা জিয়ার বক্তব্য দেখাইলো বিদেশি মেহমানরা, খালেদা জিয়া আমার বিদেশি যে সুসন্তানরা যারা দেখা, ওখান থেকে বড় বড় রঙ্গে ডঙ্গে কথা বলে দেখাইলো, খালেদা জিয়া কইতেছে এইটাই হয়েছে, নিজামিরে বিচার হবে না, অমুক হবে না। এইগুলো তো তখনকার অবস্থা, তখনকার প্রেক্ষাপটের অবস্থা। আজকে জামাত যখন তার সমস্ত কিছু অতীত ভুলে গিয়ে বিএনপির ঢালের আড়াল থেকে বেরিয়ে নিজেই আজকে ফ্র্যাঙ্কেস্টাইনের মতো বিএনপিকেই খেয়ে ফেলতে চায়, তখন তার বিএনপি তার রিয়েল পজিশনে যাওয়া ছাড়া পথ কি? সঠিক কথাটা তো বলতে হবে। আজকে যখন জামাত বলে বা জামাতের লোকজন বলে বা বর্তমান সরকারের যে ছেলেপেলেরা যারা, এরা তো সব জামাতের ছেলেপেলে, একসময় শিবিরের ছেলেপেলে, এখন বিভিন্ন নামে হিজবুত তাহরির বা অন্যান্য নামে আইসা তারা অবতীর্ণ হয়েছে, কিন্তু এরা তো জামাত, এদের টোটাল পিছনে জামাত, এটা তো বুঝতে আর কারো বাকি নাই। এখন জামাত যখন বলবে মুক্তিযুদ্ধ মানি না, মুক্তিযুদ্ধ থাকবে না, 71-এর মুক্তিযুদ্ধ তাদের কাছে এখন অপশনাল বিষয়। এখন তাদের কাছে মূল বিষয় হইল 1947 এবং 2024। বিএনপি তো তার অস্তিত্বের কারণে এখন বলবে যদি 71-এর মুক্তিযুদ্ধ না থাকে তাহলে তো মেজর জিয়া জিরো। হু ইজ মেজর জিয়া? কারণ 71-এর মুক্তিযুদ্ধ ছিল বলে তো মেজর জিয়া বলতে পারছে, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। নিজের নামে বলছে প্রথমে, তারপরে বঙ্গবন্ধুর নামে বলছে, কিন্তু বলছে তো মেজর জিয়া তো এখানে হিরো, মুক্তিযুদ্ধের ওয়ান অফ দ্য হিরোজ অফ লিবারেশন ওয়ার। 71-কে যখন তারা নিগেট করতে চায়, মুক্তিযুদ্ধকে যখন তারা চক্রান্তমূলকভাবে নিগেট করতে যখন তাদের পিছনে দাঁড়ায়, ওই শক্তির পিছনে, তখন বিএনপি তো তার অস্তিত্ব রক্ষা করতে গিয়ে তার সঠিক অবস্থানে দাঁড়াইতে হবে। সেই সঠিক অবস্থানে বিএনপি দাঁড়াইছে। আমরা তো গত 6 মাস বিএনপির, আমি নিজেই তো বলছি যে জামাত এখন তার অতীতকে অনেক কিছু পিছনে ফেলিয়ে নতুন করে রাজনীতির একটা অবস্থানে যাইতে চাচ্ছে, কিন্তু আমরা তো দেখতেছি না। প্রতিদিন জামাতের ছেলেরা, কারা জামাতের ছেলে? আমি তো টেলিভিশনে বা ওই ইউটিউবে দেখলেই বুঝি এরা হলো জামাতের ছেলে, শিবিরের ছেলে, অথবা এদের আদর্শিক ছেলে, যাদের দাড়ি দেখলে, চুল দেখলে, কথার স্টাইল দেখলে বোঝা যায় ওরা ওই ছেলে। ওদের একমাত্র কাজ তো হলো এইটা বলা, 2 সাপের 1 বিষ, নৌকার ধানের শীষ, এই কথাটা বলা। আওয়ামী লীগকে তাড়াইছে, বিএনপিকে তাড়াবো, হাসিনাকে দিল্লি পাঠাইছে, আর কৌশল করে
খালেদা জিয়াকে লন্ডন পাঠাইছে, এইসব কথা যারা বলে তাদের ব্যাপারে সঠিক কথাটা বললেই যদি গায়ে ফুসকা পড়ে, তাহলে তো বলতে হবে যে এই দেশে প্রকৃত কথা বলা যাবে না। তারা যদি বলে যে জামাত এবং সেনাবাহিনী দুইটাই দেশপ্রেমিক দল, সেনাবাহিনী দল হইল কি করে? সেনাবাহিনী তো আমাদের সার্বভৌমত্বের প্রতীক। জামাত তাদের সাথে মিলায়া নিজেদেরকে দেশপ্রেমিক হিসাবে তারা বলতেছে একমাত্র দেশপ্রেমিক, তাইলে আমরা কি দেশদ্রোহী? অন্য সব দেশদ্রোহী? এটা আমরা উত্তর দিতে পারবো না। জামাত বলবে যে আমরাই একমাত্র দেশপ্রেমিক। হায় হায় রে, কয় কি এটা? দেশে কয় কি জামাত নাকি একমাত্র দেশপ্রেমিক? যারা এই দেশের স্বাধীনতা চায় না, জামাতে এই দেশে এখন যে 47কে জামাতে এত ভালোবাসছে, প্রেম করছে 47 সনের সাথে, জামাত তো 47-এর স্বাধীনতাও চায় নাই। মওদুদিরা 47, জামাতে ইসলাম তো মওদুদির নেতৃত্বে 47ও চায় নাই, 47-এরও তারা বিরুদ্ধে ছিল। কাজে জামাতের রাজনীতি পর্যায়ে পর্যায়ে পরতে পরতে ইতিহাসের গতিপথে ভুল রাজনীতি করি তারা এখানে আসছে। এখন যদি তারা সঠিক পথে চলবে, সেই সঠিক পথটা কি? সেই সঠিক পথটা হলে তারা যদি এত বেশি হয়ে থাকে, তাদের এত সমর্থন হয়ে থাকে, তারা একটা ইলেকশন হবে জনগণের সমর্থন নিয়ে, তারা যদি মেজরিটি পায় তারা ক্ষমতায় যাবে। আমরা বিরোধী দল হিসাবে তাদেরকে আমরা সহযোগিতা করব, সেলিউট করব, বা তারা ভুল করলে আমরা বিরোধিতা করব। এটি তো গণতান্ত্রিক রাজনীতি হওয়া দরকার। এখন যদি মনে করে চক্রান্ত করে বিএনপিকে একদম নাক দম বন্ধ করে মেরে ফেলে এবং কুৎসা রটনা করে বিএনপিকে সব কিছু অন্ধকারে নিমজ্জিত করে দিবে, বিএনপির লোকজন কথা বলতে পারবে না। আর ওই যে বাবু এবং সাহেবরা কথা বলে, আমি তো বুঝি না এদের কথার উত্তর আমি দিব। হু আর দে ইন বাংলাদেশ? এরা বিদেশে গেছে, মজা করে। এরা কারা বাংলাদেশের? এরা এই দেশটাতে তো সাম্প্রদায়িকতাকে ছড়াচ্ছে। বাংলাদেশ তো সাম্প্রদায়িকতার দেশ না। মুক্তিযুদ্ধ তো সাম্প্রদায়িকতা না। মুক্তিযুদ্ধের অর্থ হইল গণতন্ত্র, মুক্তিযুদ্ধের অর্থ হইল ধর্মনিরপেক্ষতা, মুক্তিযুদ্ধের ধর্ম হইল বাঙালি জাতীয়তা, প্রগতিশীল বাঙালি জাতীয়তাবাদ। মুক্তিযুদ্ধের অর্থ হইল মানুষের পেটের ভাত, পরনের কাপড়, গরিব মানুষের সন্তানের শিক্ষা শেষে চাকরি, একটা সুস্থ সুন্দর জীবন। এর নাম হলো মুক্তিযুদ্ধ। এর বাইরে যারা যাবে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, মানুষের পেটের ভাত, পরনের মানুষের মুক্তি সংগ্রাম, এর বাইরে যায় যাবে মুক্তিযুদ্ধ বিরোধী। তারা বলতে পারে আজকে ইসলামের নামে যারা পলিটিক্স করে, যারা ধর্ম ব্যবসা করে, আমি তো ধর্ম ব্যবসা করি না। আমি তো মামুনুল হক সাহেব যে বক্তৃতা করে সেই বক্তৃতা ডেইলি শুনি। ঠিক আছে, উনি মনে করতেছে উনি এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে, শরিয়া শাসন চালন করবে, শরিয়া শাসন চালু করবে। এই ব্যাপারে আমি ওনার সাথে তো একমত না। আমি তোলাম ফির দুনিয়া, আমি গণতন্ত্র চালু করব, মানুষের সুযোগ সুবিধা চালু করব, এই দেশের উন্নয়ন করব, সারা পৃথিবীর সঙ্গে আমি কম্পিটিশন করব। আমি তো দুনিয়াদারি। উনি যদি দুনিয়া এবং আখেরাত দুইটাই চায়, ইসলামী শাসন, শরিয়া শাসন চায়, দেন হি শুড গো টু দ্য পিপল। মানুষের কাছে যাইতে হবে, দেখি কত পার্সেন্ট ভোট মানুষ তাদেরকে দেয়। যদি মেজরিটি ভোট মামুনুল হক সাহেবের আদর্শের পক্ষে দেয়, আমার তো বলার কিছু নাই। কিন্তু তারা তো সবসময় ফোর্স করতেছে, এরা কাফির, এরা ধর্মবিরোধী, এরা ওই বিএনপি ওই জায়গাতে, তো তারা সবসময় ফোর্স করতেছে। আমি আমার পলিটিক্স করি। আর যারা মনে করে আমরা বাকশাল আওয়ামী লীগ হয়ে যাইতেছি, আরে বেটা তোরা কারা রে? আমার দল যদি মনে করে আমি বাকশালের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে কথা বলে, আমার দল আমার কাছ থেকে চাবে, আমাকে কাছ থেকে উত্তর চাবে যে আপনি এইভাবে কথা বলেন কেন? ওই যে হারুন সাহেব যে চাপাই নবাবগঞ্জের যে কথা বলছে, বা জনাল আবদিন সাহেব বলছে, বা হাফিজ সাহেব বলছে, বা আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার উলফাত সাহেব বা সাদেক সাহেবরা যে কথা বলছে যে জামাত ইসলাম 1971 সনে আলবদর রাজাকার সৃষ্টি করছিল, তাদেরকে মানুষ মাফ করছে না। তখনও শেখ মুজিবুর রহমান মাফ করছে বলে বাঁচা গেছিল, বেশি করলে মাফ করবে না। আমরা তো সবাই একই কথা বলতেছি। সেই বলতেছি এটা যদি আমাদের দল যদি এন্ডোর্স না করে, আমাদেরকে আমাদের দল জিজ্ঞাসা করবে, সেটা উত্তর আমি দিব। আপনি কে বলার যে আমি বাকশাল কায়েম করতেছি? আমি আওয়ামী লীগ? আরে আমি যে ফাইট করছি আপনি করছেন? আপনি তো 7 সমুদ্র 13 নদীর হিফার থেকে বৈশা বৈশা রঙ্গে ঢঙ্গে কথা কইছেন। আমি কি রঙ্গে ঢঙ্গে কথা কইছি? আমি জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়ায় কথা কইছি। আমি বাংলাদেশের ইতিহাসের সংসপ্তক ফজলুর রহমান। খুব বাড়াবাড়ি করে কথা কইতেছেন, ডোয়ার দেখাইতেছেন, আমারে মাইরে ফেলবো, কাটতে ফেলবো। আমি জাতিকে, আমি বাঙালি জাতিকে আহ্বান জানাই, বাংলাদেশের 70 কোটি মানুষকে আহ্বান জানাই। আমি কি এত বড় অপরাধী যে আমাকে থ্রেট করবে, যে আমাকে মেরে ফেলবে?
আপনারা জানে রাখেন, বাংলাদেশের মানুষ জন্ম যখন হয়েছে, মৃত্যু একদিন আমার হবে, এবং এখন যদি সেই মৃত্যুটা হয় তাহলে এদের চক্রান্তের কারণে হবে, এবং জঙ্গিবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী হয়তোবা আমার জীবন নাশ করার চেষ্টা করতে পারে, কিন্তু আমি মনে করি না কেউ আমাকে হত্যা করতে পারবে। কারণ আমি মনে করি আমার যে স্রষ্টা, আমার যে আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তার হাতে আমার জীবন মৃত্যুর সমস্ত চাবিকাঠি। আমি এইসব ভয় করি না। আপনি ওই 7 সমুদ্র 13 নদীর পার থেকে আমাকে ভয় দেখান ফজলুর রহমানকে, খুব সাবধান, খুব সাবধান। বাপের বেটা হইলে দেশে এসে কথা বলেন, খুব সাবধান। মুক্তিযুদ্ধ যদি এই দেশে কেউ ধ্বংস করতে চায়, আমি শেষ ব্যক্তি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াবো। সেই মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ালে যদি কেউ মনে করে যে এইখানে শেখ মুজিব যে আইসা পড়তেছে, আমার কি করার আছে? আমি কি মুক্তিযুদ্ধ বাদ দিব? আমি তো মৌলানা ভাসানীকেও বাদ দিই না, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিই না, আমি তাজউদ্দিন সৈয়দ নজরুলকে বাদ দিই না, আমি উসমানী জিয়াউর রহমানকে বাদ দিই না, আমি খালেদ মুশাররফদেরকে বাদ দিই না, 11 জন সেক্টর কমান্ডারকে আমি বাদ দিই না। তো আমি 2 লাখ মুক্তিযোদ্ধাকে তো স্যালুট করি। আপনারা তো সব ম্যানেজ করতে চান, আমি তো ম্যানেজ করতে, আপনারা বলতে চান গোলাম আজম বুঝি এই দেশটা সৃষ্টি করছে। এই কথা তো মানব না। আপনাদের মাপ চাইতে হবে যদি এদেশে রাজনীতি করতে হয়। যারা স্বাধীনতা বিরোধী ছিলেন, যে আমরা 71-এ ভুল করছিলাম, আপনারা আমাদেরকে মাপ করেন। যেমন শেখ হাসিনাকে মাপ চাইতে হবে যদি আওয়ামী লীগ যদি এসে রাজনীতি করতে হয়, তাকেও হাত জোর করে মাপ চাইতে হবে। তারপরও মানুষ ক্ষমা করবে কিনা দেশের মানুষ, সেইটা তখন বোঝা যাবে। আমি খুব ক্লিয়ার কথাটা বলতেছি। আমার কারো প্রতি কোনো মেলাইস নাই, কারো প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, কিন্তু আমি বলে কাম টু দ্য পিপুল and take the verdict of the people of Bangladesh. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, আপনাদেরও সম্পৃক্ততা অবশ্যই ছিল, কিন্তু আমরা দেখছি যে বিএনপির অনেক নেতা কর্মী এই ছাত্রদের বিরুদ্ধে কথা বলছে, এটা কি আসলে ঠিক কিনা? কার বিরুদ্ধে? শিক্ষার্থীদের বিরুদ্ধে। শিক্ষার্থীদের বিরুদ্ধে কথা বলবো কেন? আপনি কি মনে করেন আমি আপনাকে বলি তারা যে কথাটা বলতেছে এটা ঠিক কথা হইলো? এরা তো সবাইকে আঘাত করতেছে, এরা তো সবার বিশ্বাসের উপরে এরা ছুরিকাঘাত করলো। ওই যে সার্জিস ছেলেটা যে ওই দিন 31 তারিখে যে বলল যে এই আন্দোলনের ব্যানগার্ড ছিল শিবির, ছাত্র শিবির, এটাকে তারা তো সব ছাত্রকে অপমান করলো, সমস্ত মানুষকে অপমান করলো। আমরা তো বলতে চাই, তারা তো বলতে পারতো এই আন্দোলনের ব্যানগার্ড ছিল বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা, শুধু ছাত্র ছিল। এবং আমার কাছে মনে হয় বাংলাদেশে যাকে আমরা বটগাছ মনে করি, বটগাছের চেয়ে উঁচু মনে করি, কইরা যাকে বিনা প্রশ্নে আইনা বাংলাদেশের মানুষ তাকে প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব যখন কথা বলে, শুধু বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব করছে এবং তাদের নেতৃত্বেই সব হবে, এইটা কয়ে তো তাদেরকে আরও বেশিও করতেছে। বাপ যখন সন্তানকে বেশি তাকে গুণ আরোপ করতে চায়, সন্তান তো নষ্ট হবেই। এই জায়গাতে গেছে। তো আমি আপনাকে বলি একটা কথা, আপনাকে জিজ্ঞাসা কেন সমালোচনা করবে না? আজকে এখানে বসছিলাম, একটা ইউনিভার্সিটির 2টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আমার সাথে আমি বসছি, 2 জন ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলরের সাথে বসছিলাম, 3 জন সিনিয়র সচিবের চেয়ে উপরের সচিবের সাথে আমি বসছিলাম। যারা আগেই সচিব হয়ে রিটায়ার করছে, এরা পাকিস্তানের সিএসপি, পাকিস্তান আমলের সিএসপি, যারা এই দেশের সচিব হয়ে রিটায়ার করছে। তারা আমাকে বলল যে 2 দিন আগে একটা মিটিং নাকি হয়েছে, সেই মিটিংটা যদি সত্য হয় আমার কাছে তো কান্না আসে। একটা ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জনের একজন, সে মিটিং করতে সেই লোক প্রধান অতিথি, বড় করে হেডিং তার পত্রিকায়, আর পিছনে বৈশা রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। এটাই কি হয়? এটাই কি হওয়া উচিত এই দেশে? যে 23 বছরের একটা ছেলে বক্তৃতা করবো প্রধান অতিথি, আর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পিছনে আরও নাকি কে কে বৈশা রয়েছে যারা তার বাপের চেয়েও বড় এবং শিক্ষায় দীক্ষায় এই দেশের অনেক গৌরবান্বিত ব্যক্তি, তাদের কি পিছনে রেখা এই ছেলেরা বক্তৃতা করে কেমনে? আমি তো দেখি এই যে ক্রিকেট বোর্ডের আকরাম খান থেকে যারা আছে, যত আছে এখনকার প্রেসিডেন্ট ফারুক থেকে ধরে যারা আছে, কত সম্মানিত ব্যক্তি, বাংলার কত গৌরবের ছেলে। একটা ছেলে ক্রীড়া উপদেষ্টা,
তার সাথে দেখা করেছে সবার সাথে, সবাই দাঁড়ায় দাঁড়ায় কথা কয়া আর সেইভাবে বসে বসে হাত মিলায় আর মাথার নিচু, এইগুলো আমাকে দেখতে হবে। এই দেশ কি বাংলাদেশ? এখানে 1 বছরের বেশি একজন মুরব্বী হাঁটতে গেলে পরে আর একটা লোক চেয়ারে বসে লাফ মারে উঠে যায়, না চাচা আপনি বসেন। কিন্তু এটা শুরু হয়েছে এই দেশে। জামাত এবং বিএনপি দুইটা রাজনৈতিক দল, দুইটা রাজনৈতিক দলই তারা নিজেদের স্বার্থে কাজ করে। যখন জাতীয় স্বার্থে এসে একমত হয় তখন একসাথে কাজ করে। আবার যখন মনে করে যে আমাদের ব্যক্তিগতভাবে আমাদের দলীয় স্বার্থ প্রয়োজন, তখন দলীয় স্বার্থে কাজ করে। তাতেও কোনো আপত্তি নাই। আপত্তিটা হলো সেই জায়গাতে যখন একজন মনে করে আরেকজনের কাঁধে পা দিয়ে বন্দুক রেখে আমি ক্ষমতায় যাব, তাকে কালিমা যুক্ত করে, মশিলিপ্ত করে, সেইখানে ওটা। এই যে গত 5 মাস যাবত তো শুধু একই স্লোগান হইতেছে, বিএনপি চাঁদাবাজি করতেছে, বিএনপি দুনিয়া শেষ করে দিতেছে, বিএনপি কিছু রাখতেছে না, এই সব কিছু। বিএনপি আর জীবনে ক্ষমতা যাইতে পারবো না, 2 সাপের 1 বিষ, নৌকার দানের শীষ, এইসব কথা কারা কইতেছে? আমরা কইতেছি? আমরা তো বলি নাই, আমরা তো এই কথা বলি না। নাম বলতে হয় নাকি? নাম বলতে হয়। সূর্য যাহা পূর্ব দিকে উঠে তাহা পৃথিবীকে আলোকিত করে, এর অর্থ কি? এর নাম কি? এটা কি কোন লাগে নাকি? কাজে এইগুলা কয়ে তো আমরা তো এত বোকা না, তো আমরা তো বুঝি যে আপনারা কি চাই। একা একা ক্ষমতা যেতে চান, ইলেকশন করে আসেন না, দেখি না। আমি তো চ্যালেঞ্জ করছি যে জামাত এককভাবে যদি 20টা সিট পায়, 10% ভোট পায়, আমি বুঝবো যে ইয়েস, তাদের সম্ভাবনা উজ্জ্বল বাংলাদেশের রাজনীতিতে। 10% ভোট, 20টা সিট একা একা যদি পায়, এত বাকবাকুম করেন কেন? কয়টা সিট পাবেন কোথায়? জামাতের কয়টা? তাদের ক্যাডার আছে, তাদের ব্যাংক আছে, তাদের হসপিটাল আছে, তাদের হাতে টাকা আছে, মধ্যপ্রাচ্যে লিল্লা আছে। এগুলা করে টাকার মালিক হয়েছে। শিবির করলে টাকা দিয়ে লেখাপড়া করতে হয় না, ব্যারিস্টারি পর্যন্ত বা আল আজহার বিশ্ববিদ্যালয় পর্যন্ত। কেউ কোনো টাকা পয়সা আনতে হয় না। এইসব দল করার জন্য বহু লোক এই দেশে আছে, তারা করতেছে। সেই সংখ্যাটা যাই হোক, কিন্তু ভোটের বেলায় গিয়া দেখেন, আমি তো বলি যে এই যে আজহারিকে দিয়ে বক্তৃতা করায়, সিলেট তো আজহারিকে বাধা দিচ্ছে। আমি তাদেরকে অসম্মান করতে চাই না। পৃথিবীর কোন দেশে এইভাবে রাতের পর রাত মাইক লাগায় বকে? পৃথিবীর সৌদি আরব, ইরান, ইরাক, সিরিয়া, লেবানন, মিশর, পৃথিবীর পাকিস্তান, পৃথিবীর কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রাত শুধু রাজনৈতিক বক্তৃতা হয়, যার নাম কয় ইসলাম? এটা তো একটা ওয়ারান দেশ পাইছে, যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা, এবং হেলিকপ্টারে যাইতেছে, গাড়িতে যাইতেছে, লাখ লাখ টাকা নিতেছে। এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার। এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে, বাঙালির যে কালচার, শিক্ষা, সংস্কৃতি, নাটক, যাত্রা, গান, বাউল, মাজার সব শেষ করে দিতেছে তারা। কি চায় তারা? এই দেশে কিছু থাকবে না। সমস্ত বাগানে শত ফুল ফুটলে এটা বাগান, শুধু গোলাপ ফুটলে কি এটাকে বাগান কয়? গোলাপের চাষ করছে। কিন্তু 100 রকমের ফুল ফুটলে এটা বাগান। এই দেশে যাত্রা হবে, নাটক হবে, গান হবে, সিনেমা হবে, কবিতা আবৃত্তি হবে, মিলাদ শরীফ হবে, ওয়াজ মাহফিল হবে, দিনের পর দিন সংকীর্তন হবে, দুর্গা পূজা হবে, ঈদ হবে। তাইলে তো এটা বাংলাদেশ। কি করতে চান দেশটাকে? আমি তো সেই বাংলাদেশ চাই। এখানে যেমন গান থাকবে, পুবালি হাওয়া পশ্চিমে যাও, কাবার পথে বইয়া যাওরে বইয়া, সেই গরিবের সালাম কানি লইয়া, তেমনি গান থাকবে, ভ্রমর কয় গিয়া, শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া। সব থাকবে, কেউ কাউকে বাধা দেবে না। আমি খুব ক্লিয়ার বলি। কাজেই যেটা শুরু হয়েছে দেশে, এটা তো গুমরাহির পথে যাচ্ছে দেশ, অন্ধকারের পথে যাচ্ছে দেশ। অন্ধকারে যাওয়ার জন্য তো আমরা এই দেশে মুক্তিযুদ্ধ করি নাই, 30 লক্ষ লোক জীবন দেয় নাই। আমরা অন্ধকারের পথে ঢুকছি কেন? আর এইভাবে তো একটা দেশ চলতে পারে না। কি আপনাদের মনে হয় একটা দেশ? এখানে কোনো সরকার আছে? এদের কোনো নিঃশ্বাস প্রশ্বাস পাওয়া যায়? আপনি বিপদে পড়লে বলতে পারবেন আমি কোথায় যাব? একটা অরাজনৈতিক এবং একটা অনির্বাচিত সরকার, সেটার মধ্যে গোপনে গোপনে ষড়যন্ত্র করেন, বাজে রাজনীতি করার, এটা বাধা দিব না আমরা?
আমাদের বয়স 72 বছর হয়েছে, আমি 77 বছর হয়েছে, আমি 60 বছর পলিটিক্স করি, দেশের জন্য সব শেষ করছি। আপনারা যা ইচ্ছা তা করবেন, আমরা আমাদের কথা বলবো না? যদি আপনাদের মতামত তাই হয় তাহলে জনগণের কাছে যান, দ্রুত যান, দ্রুত এই দেশের 17 কোটি মানুষের অভিমত নেন, রিপ্রেজেন্টেশন নেন, একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটা সঠিক ভোট করেন। হ্যাঁ, যে কথাটা জনাব ইউনূস সাহেব বলছে, করেন একটা ভোট, দেখেন হু ইজ মেজরিটি, বাংলাদেশের মানুষ কি চায়। এইগুলা করবেন না, খালি দিনের পর দিন ইলেকশনের কথা কইলেই নতুন বউর মতো বুক গুমরা করে থাকবেন কেন? এটা কেমন কথা হলো? ইলেকশনের কথা কইলে আরে মনটা খুব খারাপ লাগে। বিনা ইলেকশনে ক্ষমতাতে কি চান আপনারা? চেহারা তো এক একজনের লাল টুকটুকে হইতেছে, আপেলের মতো হইতেছে, দেখতেছি তো। মানুষ কি চোখ বন্ধ করে রাখবে? বিবেক বন্ধ করে রাখবে? কিছুই বলবে না মানুষ? আপনারা তাই করতেছেন। কই, আমি তো ফজলুর রহমান দিয়ে এখনো রিক্সা দিয়ে হাইকোর্টে যাই। আমি ড্রাইভার রাখতে পারি না বলে গাড়ি চালাতে পারি না, তেলের দাম দিতে পারি না বলে গাড়ি চালাতে পারি না। আমি সেটা নাই বা বললাম আমার ছেলে পেলেরা কি করে? এত সানাতুল্লিয়া খায় না, সবাই কাজ করে খায়, সবচেয়ে ছোটটা ব্যারিস্টার। কাজে উপরের গুলা কি বুঝবার চেষ্টা করেন। আমি একটা গাড়ি চালাতে পারি না, আপনার 4 কোটি টাকা দামের গাড়ি চালান কেমনে? কি করে 25টা গাড়ি লইয়া 50টা মাইক্রোবাস নিয়ে এখানে যান? কেমন করে 100 গেট করেন বাড়িতে গেলে পরে? এগুলা কি? এটা তো অপসংস্কৃতি। রাজনীতি তো আপনারা ধ্বংস করে দিচ্ছেন, আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে তো আপনারা ধ্বংস করে দিচ্ছেন। এই দেশ থাকবে না যতদিন চন্দ্র সূর্য উঠবে, কিয়ামত না হবে ততদিন আল্লাহ এই দুনিয়া বাংলাদেশ থাকবে, বাংলাদেশের স্বাধীনতা থাকবে। এখন জামাত আর বিএনপির যে দ্বন্দ্বের কথা বলে আসছি বা বলছে মানুষ, এর জন্য কি আওয়ামী লীগ কোনো সুবিধা পাবে কিনা? আপনারা যদি দ্বন্দ্বে লিপ্ত থাকেন। আপনাকে আরো অনেকবার বলছি, আওয়ামী লীগ আগামী 10 বছর তার আঁকো আর কোনো সুবিধা নাই। মাঠে এসে দাঁড়িয়ে যতই বক্তৃতা করুক দূর থেকে। যারা মানুষের বাচ্চা, এদের বুঝতে হবে ফজলুর রহমান ইজ দ্য ম্যান। সবাই মিললে যদি কথা কয়ে যদি আওয়ামী লীগের কেউ 12টা বাজে থাকে, আমি একা 50%। আবার এখন মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য আমি গলায় ফাঁসি নিব। যারা মনে করেন যে আওয়ামী লীগ কালকে এসে পড়বে, তারা ভুল করতেছেন। আর যারা মনে করতেছেন জীবনে কোনোদিন আর আওয়ামী লীগ আসবে না, এই নামে না আসলেও, এই নেতৃত্ব না আসলেও আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে। আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে। ওই যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, এই রাজনীতি কিন্তু আসবে। এটা এখান থেকে কিন্তু নিশ্চিহ্ন হবে না, এটার পিছনে মানুষ থাকবে। এগুলা কইলে অনেক কথা কইতে চায় না তো। তারা সংখ্যায় কত? একটা দেশে বিপ্লব করতে 3 থেকে 3.5% মানুষের সমর্থন লাগে। ওই যে 3 থেকে 3.5% মানুষ কত? 60 লাখ। কথাটা খুব বোঝার চেষ্টা করেন। 60 লাখ মানুষ আন্দোলন করছে, 3 থেকে 3.5% মানুষ আন্দোলন। এটা কি সব কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা জামাতের লোক? এর 90% মানুষ হলো সাধারণ মানুষ, হলো বিএনপির, যারা 14-15 বছর যাবৎ জীবন যৌবন শেষ করিয়া জেল জুলুম অত্যাচার সব কিছু নির্যাতন সহ্য করিয়া, মা মরছে দেখতে যেতে পারে নাই, জেলখানায় ছিল, বাপ মরছে জানাজায় গেছে পায়ে ডান্ডা বেরি, সেই বিএনপির কর্মীরা জীবন যৌবন শেষ করিয়া এই হাসিনার গলা পর্যন্ত দম আটকায় দিছে। এরা তো হইলো দাওয়ালের কাম করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো সর্বশেষ আইসে, আমি ধান পাকাইছি, এর ধানটা খাইতে দিয়া কইতেছে আমার সব দেওয়ান লাগবে, কারণ আমি তো কাটছি। এরা দাওয়ালের কাম করছে। আমাদের ভাটি এলাকায় দাওয়াল যায় বৈশাখ মাসে, আমরা ফসল ফলাই গৃহস্থরা করে, কিন্তু ওরা কাটতে দেয়। কাটতে দিলে 8টা কাটলে একটা নেই। ওরা ইমানদার। এখন এরা তো সব নিতে চায়, আমার কিছু দিতে চায় না, দেশের জনগণকে কিছু, এরা সব নিতে চায়। আমরা যেহেতু কাটছি কাজে সব দান আমাদেরকে দাও, এটা তো ঠিক না। এটা ছাত্র জনতার আন্দোলন, সারা দেশের মানুষের আন্দোলন এটা। কাজে ক্রেডিট যদি কিছু থেকে থাকে সমস্ত দেশের মানুষের।
আগামীতে নির্বাচন হলে বিএনপি কতটা আসনে বিজয়ী হবে বলে প্রত্যাশা করেন? এটা আল্লাহ জানে কতটা আসন পাবে। তো বিএনপি আল্লাহর রহমত যদি ফেয়ার ইলেকশন হয় অবশ্যই দেশে বহুত বড় মেজরিটি নিয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওই যত কথাই কুক বিএনপিরা লুটে ফেলতেছে, এগুলো যত কথাই কুক কইয়া দেখতে পারে। ক্যাম্পাসে স্থিতিশীল ফেরাতে বা রাজনীতির সুস্থতা ফেরাতে ছাত্র শিবির এবং ছাত্র দলের সম্পর্ক কেমন হওয়া উচিত? এদের কারো কোনো রাজনীতি এখন পর্যন্ত, ছাত্র শিবিরের রাজনীতি হলো এক দেশদর্শী। আবারও বলছি, ছাত্র শিবিরের রাজনীতি হলো এক দেশদর্শী। এই রাজনীতি পৃথিবীতে আধুনিক জগতে কি হবে আমি জানি না, তারা করে দেখতে পারে। হয়তোবা দেখা যাবে কিছু কলেজে তারা ছাত্র সংসদ, চিটাগাং ইউনিভার্সিটিতে ছাত্র সংসদও পাইছে, বিভিন্ন জায়গাতে কিছু পাইছে, পাইতেও পারে। কিন্তু ছাত্রদের যখন হুঁশ আসবে, ছাত্রদের যখন হুঁশ আসবে তখন তো এটার পিছনে যখন বুঝে ফেলবে এরা এই, তখন আর কিন্তু যাবে না। আমি বললাম মানুষ পিছনে যাইতে চায় না, অন্ধকারের দিকে মানুষ যাইতে চায় না, মধ্যযুগের দিকে মানুষ যাইতে চায় না। এরা যতই বলুক আমরা কোরআনের শাসন চাই, মুহাম্মদ আমাদের নেতা, যত কথাই বলুক ইসলামিক শাসন চাই। পৃথিবীতে কোথায় ইসলামিক শাসন? সৌদি আরবে এই যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সিনেমা হল খুলতেছে, প্রত্যেকটা মেয়ে এখন গাড়ি চালায়, মেয়েরা এখন ফুটবল খেলে। সৌদি আরব কোনটা? তাদের পৃথিবীর কোন মুসলমান দেশটা? সেটা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে ধরে একদম আমি মিশর পর্যন্ত এদেরকে দিলাম, লিবিয়া পর্যন্ত এদেরকে দিলাম। কোথায় ইসলামিক শাসন আছে পৃথিবীতে? কোথায়? যেখানে 100% মুসলমান আছে সেখানেও কি ইসলামিক শাসন? এগুলো মানুষকে এইসব কথা বলে ধর্ম ব্যবসা করলে হবে নাকি? ধর্মের নামে ব্যবসা করা এটা মডার্ন লাইফ, ইট ইজ ফিট দুনিয়া, দুনিয়াদারির ব্যাপার। আগে ওই যে চাউলের বাজারে আগুন লাগছে, জিনিসপত্রের বাজারে আগুন লাগছে, এটা দুনিয়াদারির, এটা আগে ঠেকান। এটা ওয়াজ পরে ঠেকবে না, মিলাদ শরীফ পরে ঠেকবে না। এটা করতে হলে যোগ্যতা লাগবে, আধুনিক যোগ্যতা। বাণিজ্য মন্ত্রীরও লাগবে, সবারই লাগবে। ওইগুলা করেন। মানুষ খাইতে পায় না, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, আপনি খুব আকারে ওই আজহারি দিয়ে ওয়াশ করলে এই মানুষের পেটের ভাত পরনের কাপড় আইসে যাবো গা। আচ্ছা, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি আছে বলে মনে করেন কিনা? না, এখন কোনো ছাত্র রাজনীতি না, আমি এটা বিশ্বাসই করি না। দিস ইজ নট স্টুডেন্ট পলিটিক্স। স্টুডেন্ট পলিটিক্স যদি আপনাকে দেখতে হয় তাহলে 1874 সনে যাইতে হবে, যেখানে আনন্দমোহন বসু এবং প্রেসিডেন্ট এবং আনন্দমোহন বসু, সুরেন্দ্রমোহন ব্যানার্জি দুইজনে মিলে ভারতীয় ছাত্র ফেডারেশন 1874। কত বছর হয়েছে? 1974। কত বছর? 100 বছর। আর এখন কত? 24 আর 26 কত? 25 আর 26 51 বছর। 151 বছর আগে আনন্দমোহন বোস এবং সুরেন্দ্রমোহন ব্যানার্জি ছাত্র ফেডারেশন বানাইছিল। আর ছাত্রলীগ বানাইছিল, তার নাম কি জানেন? তার নাম আব্দুল ওয়াসেক। শেরে বাংলা একে ফজলুল হকের হাত ধরে বঙ্গ মুসলিম ছাত্রলীগ হয়েছিল, সোহরাওয়ার্দী নাজিমুদ্দিনদের হাত ধরে। এগুলো বুঝতে হবে সেই রাজনীতি কারা করত। না বুঝে এখন যারা এরা ছাত্র রাজনীতি করে, বেশিরভাগ যারা নেতৃত্ব করতেছে তাদের কি অবস্থাটা আমরা দেখি। বলে লাভ নাই, আমিও ছাত্র রাজনীতি করছি। এখন আমার মনে হয় যে আল্লাহ, আমি বোধহয় ভুল করছিলাম। পরিচয় দিতে চাই না যে আমি ছাত্র নেতা ছিলাম। বিএনপি কি জিয়াউর রহমানের আদর্শের ভিত্তিতে চলছে বলে মনে করেন? জিয়াউর রহমানের আদর্শের ভিত্তি, জিয়াউর রহমানের আদর্শ হলো মুক্তিযুদ্ধের আদর্শ। এই আদর্শের প্রতি বিএনপি আছে। মুক্তিযুদ্ধ ছাড়া জিয়াউর রহমানের সৃষ্টি হবে না পৃথিবীতে। মুক্তিযুদ্ধ বাদ, জিয়াউর রহমান বাদ। কাজে জিয়াউর রহমানের আদর্শ হলো মুক্তিযুদ্ধের আদর্শ। এই পথেই আছে বিএনপি। আচ্ছা, তারেক রহমান যদি দেশে আসে তাহলে কি বিএনপি সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হবে বলে মনে করেন? মাস্ট। তারেক রহমান যেদিন বাংলাদেশে এসে পাড়া দিবে, তারপর দিন থেকে বাংলাদেশে যে রাজনৈতিক সংগঠনটা বিএনপি গড়ে উঠবে, অঙ্গ সংগঠনগুলো উনার উপস্থিতিতে, উনার হাত ধরে আমার মনে হয় অনেক বেটার অর্গানাইজেশন হবে। এটা তো বলার অপেক্ষা রাখে না। এখন এত দূর থেকে তো একটা লোকের নেতৃত্ব দেওয়া, না দেখে, না বুঝে, না শুনে, সব কিছু খালি অন্যের মুখে শুনে, অন্যের কথা শুনে, এটা তো সম্ভব না। নিজের চোখে দেখিয়া যে সংগঠনটা চালাইতে পারবে, এটা তো অনেক বেশি ভালো হবে।
ইসলামী দলগুলোর বিষয়ে অনেক কথা আপনি বলেছেন, তারপরে আবার প্রশ্ন করতে চাই যে তারা যদি ঐক্য করে তাহলে বিএনপির ব্যালট বাক্সে কোনো প্রভাব পড়বে কিনা? আমি প্রতিদিন কথাটা বলি, ইসলামী ঐক্য জোট হোক, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বা ইসলামী ঐক্য জোট একটা দল আছে, মৌলানা মৌলবী সাহেবরা একটা দল করিয়া ভোট চাক ইসলামের নামে, আমি খুব খুশি হব। এবং আমি ওই দিন বলছি, আমি জানি না আল্লাহ জানে, আল্লাহ উপরে কিন্তু আমার 60 বছরের অভিজ্ঞতায় বলছি, সব ইসলামিক দল মিল্লা 15% উপরে ভোট হবে না তাদের বাংলাদেশে। এবং এটা হইলে বেশি হবে, তারা অনেক বেশি হবে। ওই যে শুধু ওই মানুষকে ওই কিছু জমায়া আল্লাহ রসুলের নামে ইসলামের নামে জমায়া করা ভাষণ দেওয়া আর ভোট পাওয়া মানুষের সমর্থন পাওয়া এক জিনিস না। আমি বারবার বলি, 10 লাখ লোক হয়তো ওই 88-তে পীর সাহেবের উরসে, কিন্তু তার ছেলে ইলেকশনে দাঁড়াইলে 7000 ভোট পায়। এটা বুঝতে হবে। আধুনিকতা এমন একটা জিনিস, সব কিছু ভাষায় নিয়ে যায়। আধুনিকতা এমন একটা জিনিস, বদরের যুদ্ধ যদি এখন হইতো আর আমার দিনের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত লাডি লিয়া বদরের যুদ্ধে যাইতো না, মেশিন গান লাগতো কমপক্ষে বললাম, বিমান তো লাগতোই। কাজে আধুনিকতা এমন একটা জিনিস, সময় একটা জিনিস, সব কিছুকে পিছনে ফেলে কিন্তু আগায় যায়। এই যে আজকে আমার সাক্ষাৎকারটা আপনি নিতেছেন, 25 বছর আগেই তো এই সাক্ষাৎকারটা কেউ নিতে পারতো না। একজন আমেরিকার রাষ্ট্রপতি এই সাক্ষাৎকারটা এইভাবে দিতে পারতো না। কাজে বিজ্ঞানকে আপনি অস্বীকার করেন। এই মৌলানা সাহেবরা একদম মাইক দিয়ে আজান দিলে বলতো, মাইকে আজান দিলেই নামাজ হবে না। মাইক বাজায় বিয়া করতে গেলে বলতো, মাইক বাজায় বিয়া করতে গেলে বিয়া হবে না। আরকমও সান্দে লুক গেলে কইছিল নীল আর্মস্ট্রং যে কাফিররা কয় সান্দে লুক গেছে, যারা এগুলা কয় তাদেরকে হত্যা করতে হবে, এইসব কইছে। কিন্তু এখন তারা সবই আবার স্বীকারও করতেছে। আধুনিকতা যুগটা বড় সময়ের প্রয়োজনটা বড় সাংঘাতিক জিনিস ইতিহাসে। কাজে এটাকে যারা অস্বীকার করে তাদের সাথে আমাকে নিয়ে মিলাইলে তো হবে না। আচ্ছা, ইতিহাসে প্রথম আমরা দেখছি যে দুই নেত্রী দেশে নাই, একজন 5 আগস্টে পালিয়ে গিয়েছে বা দেশ ত্যাগ করেছে, আরেকজন এখন চিকিৎসার জন্য লন্ডনে আছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমাদের নেতৃত্ব গেছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা করতে গেছে। শেখ হাসিনা তো পালায়ে গেছে বিমানে। আইদার ইউ ফ্লাই ওর ইউ ডাই। কত কমু আপনাদেরকে? ওই যে বেটারা বা ওর থেকে বাইরের থেকে কথা বলে, এই দেশে আইলে পরে ফজলুর রহমানের কাছ থেকে 30 বছর ফরন লাগবো, কথা কেমনে কন লাগে। রং ডং করে কথা না, জোকারের কথা না। রাজনীতি কত হলে ফজলুর রহমানের কাছ থেকে 30 বছর শিখতে হইব। আমার নেত্রী গেছে চিকিৎসা করতে, উনি দেশে স্বাভাবিকভাবে ফিরে আসবেন। এমন কোনো বাপের বেটা আছে তাকে বাধা দেয়? এইসব বাজে কথা হইতেছে যে তারে ফাটাই দিছে আর বুধ আইতে পারবে না, এমন কোনো বাপের বেটা আছে নাকি বাংলাদেশে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা করে আল্লাহর রহমতে সুস্থ হলে তাকে বাধা দেবে? লাখ লাখ মানুষ গিয়ে তাকে মাথায় করে নিয়ে আসবে। কি বলেন? এয়ারপোর্ট থেকে আমি খুব দুঃখিত হয়েছি এবং অবাক হয়েছে। আমাকে বলছে যে এটা আল জাজিরার একটা পার্ট, আমাকে বলছে এটা হইল রিপাবলিকান টেলিভিশন। আমার কথাটা আমাকে কিন্তু এখানে বিভ্রান্ত করা হয়েছে। যদি বলতো এটা কলকাতার RTV, আমি কিছুতেই যাইতাম না। আমি আবারও স্পষ্ট, আমি কিছুতেই যাইতাম না। কারণ কলকাতার RTV তো বাংলাদেশ সম্পর্কে সত্য কথা বলে না, বাংলাদেশের মূল প্রেক্ষাপট সম্পর্কে সত্য কথা বলে না। আমি তো যাইতাম না। তারপরে আমি যাওয়ার পরে কি করছি আপনারা দেখছেন তো। আমি এক পর্যায়ে বলছি এসব কথা তো আমি বলি না বলে আমি টেলিভিশনটা বন্ধ, আমার ওটা বন্ধ করে, এগুলো আমি করি না, এগুলো ফালতু আলাপ করে না। আমার ফজলু বাবু আমি আই এম নট ফজলু বাবু, আই এম ফজলুর রহমান। আমি পৃথিবীতে কাউকে ডরাই না, ইন্ডিয়াকে তো না, ওই আমেরিকারে ডরাই না। বলবেন যে আপনি কে? আমি কেউ না, একজন সাধারণ মানুষ। আমার জীবনটা দিছে আল্লাহ, নিয়ে যাইব আল্লাহ। কিন্তু আমি আমার মাথা যে উঁচু করছি স্বাধীনতার পক্ষে, এটা নিচু করুন না কারো কাছে। আমি ইন্ডিয়াকে মনে করেন আপনি ভয় পায়, ওই যে কিছু কইলে ওই বেটারা ওখানে বসে কয়, মানে ভালো কথা, সূর্য পূর্ব দিকে উঠে। ইন্ডিয়ার একজন সচিব বললে আমি আর বলতে পারবো না, তাইলে আমি ইন্ডিয়ান হয়ে যাবো যে সূর্য, কারণ ইন্ডিয়ানরা বলে সূর্য পূর্ব দিকে উঠে, আমি কেন বলবো? আমি বলবো পশ্চিম দিকে উঠে। এদের যুক্তিটা হইল এরকম, ইন্ডিয়া যা বলে। ইন্ডিয়ার কে নাকি এই যে দেখছেন না
একজন লোক যে বলে ইন্ডিয়ার কোন সচিব বা কোন হাই কমিশন নাকি বলছে বাংলাদেশে ইলেকশন দিলে ভালো হবে। আমি এটাও শুনছি ইন্ডিয়ার অনেকেই বলতেছে ইলেকশন দিলে দ্রুত ইলেকশন দেয়। আমিও দ্রুত ইলেকশন চাইলেই আমি ইন্ডিয়ার পক্ষের লোক হয়ে গেলাম। বেটা মূর্খ। এই ভারতীয় মিডিয়াগুলো যে অপপ্রচার করছে এটা কি নিয়ে আপনি কি বলবেন? এটার ইমপ্যাক্ট তো বাংলাদেশে পড়ছে বা আন্তর্জাতিক মিডিয়াতে পড়ছে। সত্য সত্য 100 মাইল মাটির নিচে থাকলেও সত্য। এটা প্রস্ফুটিত এবং প্রকাশিত হবেই। যে যত অপপ্রচার করুক এটা প্রকাশিত হবেই হবেই। এটাকে কেউ থামায় করুক না ভারতীয়রা অপপ্রচার। ওই যে দেখেন আপনি এই ভারতীয় টেলিভিশন কত এই হিন্দু মাইরা শেষ করিতেছে, হিন্দুর বাড়ি ফুরাই হিন্দুর এখন আর কইলেই মানুষ বিশ্বাস করে, নিশ্চিন্তে মানুষ চলাফেরা করে। কই এখন তো সাম্প্রদায়িকতা নাই, থাকলেও এটা প্রকাশিত না। বলুন তারা বলুক কাকে কোথায় মারা হইতেছে। আমি তো এটা মনে করি না। তবে হ্যাঁ, তাদের মনে ভীতি। এই দেশে মাইনরিটি, ধর্মীয় মাইনরিটি, আমি তাদেরকে বলি না নাগরিক মাইনরিটিও বলি না, জাতিসত্তার ধর্মীয় মাইনরিটি যারা, এদের মনে ততদিন পর্যন্ত ভয় থাকবে যতদিন পর্যন্ত আপনি তাদেরকে দেখলে পরেই চোখটা কুচকায় রাখবেন। এটা হচ্ছে শক্তিমানরা যখন চোখ কুচকায় রাখে তাদের প্রতি তারা ভীত থাকে। আচ্ছা, সামাজিক মাধ্যমে বিএনপিকে নিয়ে একটা সমালোচনা বা শুভাকাঙ্ক্ষীদের একটা আক্ষেপ যে তরুণদের টানতে বিএনপির যেই কর্মসূচি দেওয়া দরকার এটা তারা করছে না। এই বিষয়ে আপনার পরামর্শ কি? এটা কে বলে আমি জানি না। এটা ভোট দিলেই তো প্রমাণ হবে তরুণ না বরুণ। দেখা যায় বৃদ্ধ শুধু বিএনপি তরুণরা আছে, যাদের সে তরুণরা আছে দেখি না তারা কি করে, দেখি কয়জনের জামানত বাঁচে কোন এলাকাতে। তরুণরা বিএনপির সাথে তরুণ নাই, তরুণের মতো প্রোগ্রাম নাই, এইগুলো হলো কথার কথা। তরুণ নাই না, মানে তরুণদের টানতে মানে যে কর্মসূচি আসলে দেওয়া দরকার। ঠিক আছে, কলেজ ইলেকশনগুলো হোক, বিশ্ববিদ্যালয় ইলেকশনগুলো দেখা যাবে। ফেয়ার ইলেকশন হইতে হবে। এই যে ছাত্র দলের এই যে আদাবাঙ্গা অবস্থা, ঢিলাঢালা অবস্থা, সেই কারণে ছাত্রদল কত কলেজ বা ইউনিভার্সিটি জিতে দেখা যাবে। আমি এটাই বললাম। আমি জানি না ছাত্রদলের স্ট্যান্ড সম্পর্কে, কিন্তু আমার ধারণা আছে যে এই দেশের মানুষের যে ওপিনিয়ন, সেই ওপিনিয়নের যে যে ওটা পড়বে, মানে ইম্প্যাক্টটা পড়বে, সেই ইম্প্যাক্টে ছাত্রদল জিতবে বেশিরভাগ জায়গাতে। এক বউ ছাড়লাম আমি চাল কনের ডরে, এখন দেখি আরেক বউ ধানে চাউলে গিলে। অনেক ভালো হবে স্বপ্ন দিকে 5ই আগস্ট করলাম। ভালো কতটুকু হয়েছে না হয়েছে সেটা পরে পাওয়া যাবে। কিছু যে হয় নাই তা না, স্বৈরাচার গেছে, ফেসিস্ট গেছে, সামনে কি হবে আমরা দেখতেছি। কিন্তু জিনিসপত্রের দাম, বাজারে যে আগুন লাগছে, এই আগুনটা এখন মহা আগুন হয়ে দেখা দিছে। এইটা এখন ওই যে দেখলাম কয়েকদিন আগে ক্যালিফোর্নিয়াতে যে আগুন লাগছে, লস অ্যাঞ্জেলেসের আগুনের চেয়েও বড় আগুন, ওই অস্ট্রেলিয়াতে যে আগুন লাগে বনে, এর চেয়েও বেশি আগুন লাগছে জিনিসপত্রের দামে। এই সরকার যা এই যে হাজার হাজার কোটি টাকা মানুষের পকেট থেকে কাইটে নিবে, তাইলে আর অন্তত জিনিসপত্রের দামের বেলায় গত সরকারকে আর খারাপ বলা যাবে না, বলা উচিত হবে না। সত্যের খাতিরেই আগে যদি আমি 50 টাকা কেজি চাউল কিনে খায় থেকে গরিব মানুষ, সেই চাউল যদি এখন 62 টাকা হয়, তাইলে বুঝতে হবে যে আমার পেটে, গরিব মানুষের পেটে আরো বেশি টান পড়তেছে, গরিব মানুষ আরো বেশি উপবাসে থাকবে। আগে যদি 60 লক্ষ মানুষ রাতে না খায় ঘুমায় থাকে, এখন 80 লক্ষ লোক না খায় ঘুমাবে। কাজে আগেরটাকে খালি বকা দিলে তো হবে না, আপনি তো বাস্তবতা দেখাইতে হবে যে আগের চেয়ে আমি ভালো। স্বাধীনতা কাহাকে বলে? স্বাধীনতা, পরাধীনতার আমলে আমার প্লেটে শুধু ভাত আসতো আর একটা সবজি আসতো, কিন্তু স্বাধীনতার পরে যদি আমার প্লেটে ভাত আসে, সবজি আসে আর একটা ডিম আসে, ওই ডিমটা হইল আমার স্বাধীনতা। আমার বিপ্লব হলো সেইটা, বা আন্দোলন গণ অভ্যুত্থান সেইটা। শেখ হাসিনা যদি আমাকে 50 টাকা কেজি চাল খাওয়ায় থাকে, 100 টাকা কেজি ডাল খাওয়ায় থাকে, আমি যদি তার চেয়ে কম দামে খাওয়াইতে পারি, সেইটা হলো বিপ্লব। আমি এত কিছু নিয়ে উত্তর দিব না, তবে আমি একটা কথা বলতে চাই। আমার এখনো ধারণা আছে, একটা লোক সম্পর্কে আমি আপনার সাথে এত উঁচু কথা বলছি, এখনই আমি
কোনো ধরনের নিচু, আমি মনে করি ইউনূস সাহেব যা করে তার ভবিষ্যৎ চিন্তা করে করতে হবে, ইতিহাসে যাতে তিনি কলঙ্কিত না হন। আমি বলতে পারবো না, উনি ওনার সম্মান বাঁচায় চলবে, কারণ উনি অনেক উঁচু লেভেলের মানুষ, উনি বাঙালি জাতের অনেক বড় সুসন্তান। উনি অপমানিত হোক এটা আমি চাই না, এটা খুব ক্লিয়ারলি, এটা আমার অন্তর থেকেই চাই না। না, ওনার মতো মানুষ অপমানিত হওয়া ঠিক হবে না, তাহলে জাতি হিসাবে আমরা আমাদের অমর্যাদা হবে। তিনি ওই পথে হাঁটছে তো বলে অনেকে মনে করছেন। আমি হাঁটছে কিনা জানি না, তবে উনি সঠিক পথে হাঁটতে অনেকটা ব্যর্থ হচ্ছে বলে মনে হয়। উনি নিজে হাঁটছেন কিনা আমি জানি না, সব কিছু উনি সমস্ত পরিবেশকে উনি কন্ট্রোল করতে পারতেছে কিনা আমি জানি না। অনেক সময় দেখা যায় অনেক জ্ঞানী গুণী ব্যক্তিও তার পরিবেশের সাথে কুলায়ে উঠতে পারে না, হয়তো বা ইউনূস সাহেবের সেটা হইতে পারে। আমার কাছে সেইটাই মনে হয়। উনি যে খুব ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চাই তা মনে হয় না, কিন্তু উনার আশেপাশে যারা আছে, যারা উনাকে আজকে যদি ইউনূস সাহেব পদত্যাগ করে দেয়, কালকে এদের কাউকে খুঁজে পাওয়া যাবে না। কাজে এদের অবলম্বন অন্ধের যষ্টির মতো হলে ইউনূস সাহেব, তারা তাকে কেন্দ্র করে তাদের সমস্ত আকাঙ্ক্ষা উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে চায়। কাজে এখানে সবটা দোষী ইউনূস সাহেবের, এটা আমি মনে করি না। এটা এই সরকারের ব্যর্থতা, সামগ্রিকভাবে এই সরকারের ব্যর্থতা। এক, দুই হইল দোষ যদি বলতে চান তাহলে দোষ আমি বলবো, আমরা যেহেতু তাকে সমর্থন করছি আমাদের ওখানে বাদ দেওয়া যাবে না, কিন্তু এত ছেলেপেলের কাছে সব ক্ষমতা দেওয়া, এই ছেলেপেলেদের অভিজ্ঞতার যে অভাব আছে তারা নিজেরাও সেটা বুঝতেছে না, ওইখান থেকে জিনিসটাকে একটু সরাইতে হবে। ওরাই সব এখানে কন্ট্রোল করতেছে সব কিছু। ইভেন ওই যে আমি বলি বাঁশের চেয়ে কঞ্চি দর, সূর্যের চেয়ে বালুর তাপ বেশি। ইভেন মন্ত্রিসভা বা ওই যে উপদেষ্টা সবার চেয়ে ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কি আগে তো সার্জি স্যার হাসনাত জানতাম, এখন আরও দেখি কত 158 জনে নাকি মন্ত্রীর চেয়ে ক্ষমতা বেশি রাখে। এইটাই দেশের জন্য খুব দুর্ভাগ্যজনক হয়ে যাচ্ছে। কিন্তু আমি বারবার বলতেছি, আমি এদেরকে স্নেহ কোনো কম করি না, কিন্তু এরা যা করতেছে এটা দুর্ভাগ্যজনক হয়ে যাচ্ছে। এটা দেশ ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে। এই যে 158 জনই মনে করে আমরা এই দেশের মালিক, খুব ক্ষতি হবে। আমি ইলেকশন নিয়ে কোনো চিন্তা করি না, আমি বাংলাদেশে যে কোনো সিটে দাঁড়াতে পারি। আমার দলের যদি পজিশন থাকে আমার পজিশন থাকবে, আমার দল যদি আমাকে যেখানে দিয়ে যে অবস্থানে দেয়, আমি আমার এলাকাটা হইলো আমার জন্মভূমি জন্মস্থান, এইটা আমার চিরদিন আমার থাকবে, এটার জন্য আমি সব কিছু করবো। কে ভোট দিল কি দিল না এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা হয় না। হামিদ তো 7বার এমপি হয়েছে, জনাব আব্দুল হামিদ। পলিটিক্যালি এখন আব্দুল হামিদ কোথায়, আমি কোথায়? খালি ওই একটা ইলেকশন, আপনারা কেন এমপি ইলেকশনটাকে এত গুরু, এটা করি তো আরো সর্বনাশ হইতেছে। দেশ ঠিক করার জন্য আমি শুধু একটা এমপি হইলাম তাই কি না, আমি এই দেশ যাতে সঠিক পথে চলে তার জন্য এমপি হই বা না হই, আমি আমার দেশের কাজ করতে চাই, সেটা অন্য কথা। আমার এলাকাতে এমপি এটা কোনো আমি গল্প করব না, আল্লাহ উপরে, আল্লাহ জানে। তবে আমি জানি ইটনামিটামু নষ্টগ্রামের যত মানুষ আছে, ভোট আমাকে দেখবে না দেখ, সমস্ত মানুষ মনে করে ইয়েস ফজলুর রহমান ইজ আওয়ার সান, ফজলুর রহমানই আমাদের সন্তান। এবং কুসন্তান মনে করে না, সবাই মনে করে ফজলুর ভোট আমাকে দেখবে না দেখ, দলীয় কারণে হইতে পারে, আঞ্চলিক কারণে হইতে পারে, আত্মীয়তার কারণে হইতে পারে, কিন্তু সমস্ত মানুষ ইয়েস ফজলুর রহমান ইজ আওয়ার সান এবং সে আমাদের সুসন্তান, এটা মনে করে।